أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على الكريم أما بعد আজকে আমরা অনেক দিন পরে আমাদের অর্গান অফ মেডিসিন ক্লাসে যোগদান করেছি। মাহে রমজান প্লাস ঈদুল ফিতরের পরে আমরা যোগদান করেছি। সকলকে আমি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। তার সাথে সাথে আমি ফার্স্ট ইয়ারের সকল ছাত্রছাত্রীদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি যে আমরা আবার কন্টিনিউ করতে পেরেছি আমাদের ক্লাসগুলোকে। তো অর্গানন একটা কঠিন সাবজেক্ট, মানে ভাষাগুলো বোঝা খুব ডিফিকাল্ট হয়ে যায়। যেই জায়গায় ম্যাথমেটিক্স আলোচনা করলে তো অনেকেই থাকতো, রস থাকতো, অনেক মজা থাকতো, অনেক ইনফরমেশন শেয়ারিং করা যেত, কিন্তু অর্গানন তেমন রস নেই। হ্যাঁ, খুব ডিপলি একটা সেশন কিন্তু অর্গানন ছাড়া আমরা ভালো ফিজিশিয়ান হওয়া সম্ভব নয়। ওখানে সুন্দর করে বলে দেওয়া আছে আমরা কিভাবে ওষুধ প্রয়োগ করব, কিভাবে আমাদের ভাইটাল ফোর্স ওয়ার্কিং করে, কিভাবে আমাদের জীবনী শক্তিগুলো আমাদের ভাইটাল ফোর্সের উপরে আক্রমণ করে, এই তথ্যগুলো আমাদের লিপিবদ্ধ করা আছে। আপনি একটা রোগের জন্য আসলে পরবর্তী কোন পাওয়ার দিবেন, কোন পটেন্সি দিবেন, এটা কেস টেকিং কিভাবে করবেন, অর্গাননে 291টা সূত্র দিয়ে লাস্ট 6ষ্ঠ সংস্করণে হ্যানিম্যান নির্দেশনা দিয়ে গেছেন। যে ডাক্তার 291টা অর্গানন তার অ্যাফোরিজম তার মুখস্থ থাকবে, সে একজন গুড ফিজিশিয়ান হিসাবে চিহ্নিত করা হবে। আপনি হয়তো প্রথম বুঝবেন না, অর্গানন পড়তে পড়তে আপনি একটাকে 10 বার 15 বার পরে পড়তে পড়তে বুঝবেন। এই যে এখন আমরা আলোচনা করে দিচ্ছি, আপনারা অনেকটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমরা এমন আলোচনা পাইনি, আমরা প্রত্যেকটা বই অনেক স্টাডি করে, অনেক স্ট্রাগল করে আমাদেরকে আয়ত্তে করতে হয়েছে। এবং বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকেই অর্গানন গুলা, আমরা অনেক ডাক্তার চেম্বার ঠিকই করি, কিন্তু অর্গানন আমার নলেজ নেই। আপনাদের অর্গানন নলেজ থাকলে আপনার পেশেন্টকে কি ম্যানেজমেন্ট করবেন, আপনার যে চিকিৎসক হিসেবে আপনার সর্বোচ্চ সফলতা আসবে আপনার যদি অর্গাননটা আপনি ভালো করে আয়ত্তে করতে পারেন। এটা আমার কথা না, ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যারের। যাক, আমরা যেহেতু অনেকদিন ধরে গ্যাপ ছিল, আমরা আজকে 11 নম্বর অ্যাফোরিজম আলোচনা করব। প্রিভিয়াসের আমরা একটু অ্যাফোরিজম গুলা দেখে আসি, আমাদের কি কি জিনিস অ্যাফোরিজম গুলো আমাদের প্রিভিয়াস ছিল। আমি স্ক্রিনটা শেয়ার করছি। আমরা 1 নম্বর অ্যাফোরিজম পড়েছিলাম ফিজিশিয়ানস এর মিশন। ফিজিশিয়ানের কি কি মিশন হওয়া উচিত, ফিজিশিয়ানের দায়িত্বটা কি হওয়া উচিত, এটা আমরা 1 নম্বর পড়েছিলাম। পীড়িতকে কিভাবে সুস্থ করাই চিকিৎসকের একমাত্র কাজ, এটা আমরা 1 নম্বর অ্যাফোরিজমে পড়েছিলাম। 2 নম্বর অ্যাফোরিজম আইডিয়াল কিউর, একটা পেশেন্টকে কিভাবে আদর্শ আরোগ্য করা যায়, আরোগ্যের নিয়ম নীতি গুলাকে আমরা আলোচনা করেছি। 3, 4, 5 ফিজিশিয়ানস কোয়ালিফিকেশন, কি একজন ফিজিশিয়ান কেমন দক্ষ হওয়া উচিত এবং কেমন দক্ষ হবে তার নলেজে থাকতে হবে। 3 নম্বর, 3-এর মধ্যে কি বলেছে, কি নলেজ ফিজিশিয়ানের থাকতে হবে, রোগ ডিজিজ সংক্রান্ত নলেজ থাকতে হবে, মেডিসিন সংক্রান্ত নলেজ থাকতে হবে, এবং অ্যাপ্লিকেশন কিভাবে এগুলা মেডিসিন গুলাকে ব্যবহার করা যায়, পেশেন্টের উপর প্রয়োগ করা যায়, সেই নলেজ থাকতে হবে। 4 নম্বরে বলেছে এপিডেমিওলজি, আমাদের যে বিভিন্ন মহামারী আক্রান্ত হয় সেই সংক্রান্ত আমাদের নলেজ থাকতে হবে। 5 নম্বরে বলছে কজেশন, একটা রোগের উৎপত্তি হলে কজেশন গুলা কি, সেই কজেশন গুলো আমাদেরকে জানতে হবে। এক্সাইটিং কজ, মেইনটেইনিং কজ, ফান্ডামেন্টাল কজ।
একটা রোগী আসলে এক্সাইটিং কোন কোন উত্তেজক কারণে তার রোগ দেখা দিল আমাকে আইডেন্টিফাই করতে হবে, অথবা তার কোনো মেনটেনিং কজ আছে কিনা। সে দেখা গেছে যে সব সময় শ্বাসকষ্ট ওষুধ নিচ্ছে, সব সময় সে নিচেই শুইতেছে, তাহলে আমাদের মেনটেনিং কজ সংক্রান্ত আমাদের জানতে হবে, তাকে বারণ করতে হবে। আপনাকে ওষুধ সিলেক্ট করলেন ন্যাট্রামিউ, হ্যাঁ, সে প্রচুর লবণ খাওয়ার উপর বেস করে আপনি তাকে লবণ খাওয়া বারণ করতে হবে। আপনি সিলেকশন করলেন থুজা, ও কাঁচা পেঁয়াজ খেলে তো থুজার অ্যাকশনটা নষ্ট হয়ে যায়, তাকে থুজা কাঁচা পেঁয়াজ খাওয়া থেকে, অনিয়ন খাওয়া থেকে তাকে আপনি বারণ করতে হবে। দিস ইজ দ্য মেনটেনিং কজ। আর ফান্ডামেন্টাল কজ মানে মূল কারণ, মূল কারণে কোন কারণে তার উৎপত্তি হলো, ফান্ডামেন্টাল কজেশন গুলোকে আমরা। 6 নম্বর এফোরিজম আমরা শিখেছি আনপ্রিজুডিউসড অবজারভার পোর্ট্রেট অফ দ্য ডিজিজ, মানে ফিজিশিয়ানের যে তার নিরপেক্ষতা, তার একটা ফিজিশিয়ান হতে হবে নিরপেক্ষ, তার কোনো পার্সিয়ালিটি থাকবে না, যখন ওষুধ ট্রিটমেন্ট করে প্রিজুডিউস থাকবে, কারোর উপর কোনো জাজমেন্ট থাকবে না, হ্যাঁ, এটার উপর নির্ভর করে তার উপরে ট্রিটমেন্ট করতে হবে। 7 নম্বরে বলেছি আমরা রিমুভাল অফ টোটালিটি অফ দ্য সিমটম, আমরা টোটালিটি অফ সিমটমটা কিভাবে আমরা রিমুভ করবো 7 নম্বর এফোরিজম আমরা পড়েছি। 8 নম্বর এফোরিজম পড়েছি আমরা রিস্টোরেশন অফ দ্য হেলথ, তার স্বাস্থ্যটাকে কিভাবে আমরা পূর্ণ উদ্ধার করব আমরা সেটা পড়েছি। এবং 9 নম্বরে প্রপার্টিস অফ দ্য ভাইটাল ফোর্স, বিহেভ দিয়ে ভাইটাল ফোর্স, ভাইটাল ফোর্সের যে মেইন সম্পদ, কি কি জিনিস নিয়ে ভাইটাল ফোর্স গঠিত হয় সেই জিনিসগুলো। কেউ কিছু বলবেন? কেউ কিছু বলবেন? যখন শব্দ আসতেছে কি সেই জন্য infinity mirror, they avoid the infinity mirror, does not share your আমার স্ক্রিন কি দেখা যায় না? জি স্যার, দেখা যাচ্ছে। এর আগে যে আমি সূত্রগুলো এটা দেখা যাচ্ছে সূত্রগুলা? জি, সব দেখা যাচ্ছে, সমস্যা। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা 10 নম্বর অ্যাফোরিজম পড়েছিলাম ম্যাটেরিয়াল বডি উইথ ভাইটাল ফোর্স, যে আমাদের জড় দেহটা, হ্যাঁ, কিভাবে ভাইটাল ফোর্সের সাথে ওয়ার্কিং করে, এটা ইম্পর্টেন্ট। আমি 10 নম্বর একটু আলোচনা করে আমরা 11 নম্বরে যাব। 10 নম্বর দেখেন আত্মা, আত্মা এবং আমাদের জীবনী শক্তি আলাদা আলাদা একটা জিনিস। আত্মাটা ষষ্ঠার নির্দেশে 3 মাস পরে, দ্যাট ইজ 3 মাস হবে না, 120 দিন, 4 মাস পরে আত্মা আল্লাহর নির্দেশে এবং একটা ফেরেশতা নিয়োজিত থাকে, তার নির্দেশে আপনার মায়ের পেটের ভিতরে চলে আসে এবং আসে, তখনই আমরা মায়ের পেটের ভিতরে বাচ্চা অনুভব করতে পারি। অনেক মায়েরা বলে যে এদিক দিয়ে লহে বাচ্চা নড়তেছে, এদিক দিয়ে বাচ্চা নড়তেছে, তখন আল্লাহর ষষ্ঠার নির্দেশে তখন এইটা আমরা আত্মারা দেখতে, সোল, আমরা আত্মা দেখতে পাই। আত্মা হওয়ার কারণে তখন তার ভাইটাল ফোর্স, ভিতরে ভাইটাল ফোর্সের কারণে হয়, সংযোগ হয়ে যায়। ভাইটাল ফোর্স দিয়ে কি করে তার বিভিন্ন অর্গান গুলাকে সে কানেক্টিভিটি করে দেয়। যেমন আমার ভিতরে হার্ট, লিভার, স্টমাক, হ্যাঁ, এরপরে কিডনি, এই বিভিন্ন অর্গান গুলাকে অ্যাক্টিভ করে ভাইটাল ফোর্স নিজে চালিত করে রাখে। ষষ্ঠার যখন আদেশে ভাইটাল ফোর্স কি হয়, যখন চলে যায়, আত্মাটা যখন চলে যায়, দেখেন ভাইটাল ফোর্সের কিন্তু আর কোনো ক্ষমতা থাকে না। ভাইটাল ফোর্স আর কোনো নো পাওয়ার। আমাদের ম্যাটেরিয়াল বডি জড়দেহটা পড়ে থাকে, ভাইটাল ফোর্সও তার আর কোনো ক্ষমতা নাই। ধরুন একজন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার ফলে হঠাৎ করে মারা গেল, তার কি কোনো কজেশন ছিল না, কোনো রোগ ছিল না, হঠাৎ করে মারা গেল। যখনই মারা গেল, কেন একটু আগে তো তার সবকিছু ছিল, শক্তি ছিল, সবকিছু ছিল, কিন্তু মারা যাওয়ার পরে জড় দেহটা পরে রয়েছে,
তার আর কোনো ভাইটাল ফোর্স, আর হাত নড়তেছে না, পা নড়তেছে না, কোনো কাজ করতেছে না। তার মানে আত্মাটা চলে যাইলে, আত্মা চলে গেলে, ষষ্ঠার আদেশে যখন আত্মা চলে যাবে, তখন আর কোনো তার ভাইটাল ফোর্স কোনো কাজ কর, নো ওয়ার্কিং। আমাদের ভাইটাল ফোর্সও কাজ করবে না, আমাদের জড় দেহটাও কোনো কাজ করবে না। আমি হাত লাগতে পারবো না, পা লাগতে পারবো না, আমি এইভাবে পচে গলে পড়ে যাব। বলে আমাদের মেইন আত্মাটার জন্য আমাদের ভাইটাল ফোর্স এবং ম্যাটেরিয়াল বডি অ্যাক্টিভ হয়। যখন আমরা একটা কম্পিউটার চালাই, তখন আমাদের হার্ডওয়্যার এবং সফটওয়্যার কানেক্টিভিটি হওয়ার পরে আমরা দুইটাই অ্যাক্টিভ হয়, আমাদের দুইটা লাইন আপ হয়ে যায়, তখন আমরা এটা পরিচালনা করতে পারি। সেম আমাদের যদি 10 নম্বরের আরেকটু হিস্ট্রি আমি আপনাদেরকে বলি, আত্মা এবং জীবনী শক্তি উভয় সূক্ষ্ম এবং অতি সত্তা, অদৃশ্য সত্তা, এমন সূক্ষ্ম এবং তাদেরকে দেখা যায় না। জীবনী শক্তিও দেখতে পাবেন না এবং আত্মাকেও কখনোই দেখা যাবে না। একটা অনুভব করার জিনিস, অনুভূতির জিনিস। এই অনুভূতিটা কেমন আমরা 11 নম্বর অ্যাফোরিজম একটু ব্যাখ্যা করব। তাদের উৎস এক নয়, একটা এক জিনিস দিয়ে তাদেরকে উৎপন্ন করা হয় না। তাদের ক্রিয়াকলাপ ও স্বভাব তাদের মধ্যে নিজের মধ্যে ইন্ডিভিজুয়ালাইজেশন তৈরি করে। আত্মার ক্রিয়াকলাপ এক ধরনের এবং ভাইটাল ফোর্সের ক্রিয়াকলাপ এক ধরনের। মৃত্যুর সময় জীবনী শক্তি জীবের সাথে ধ্বংস হয়ে যায়। মৃত্যু হইলে আমাদের ভাইটাল ফোর্স ধ্বংস হয়ে যায় এবং আত্মা স্রষ্টার কাছে ফিরে যায়। জীবনী শক্তি মানবদের আত্মা থেকে স্বয়ংক্রিয়তা এবং ইন্ডিভিজুয়ালাইজেশন লাভ করে। জীবনী শক্তিটা তাহলে আমাদের কিভাবে কাজ করে? আত্মার জন্যই জীবনী শক্তিটা কাজ করে এবং আত্মা ব্যতীত আমাদের জীবনী শক্তির কোনো মূল্যায়ন নাই। এর জন্য ডক্টর ক্যান্ট আপনার জীবনী শক্তিকে বলছে ভাইস রিএজেন্ট। ভাইস রিএজেন্ট মানে উপরাজা। তাহলে রাজা কেউ আছে? রাজা হচ্ছে সোল, আত্মাটা হচ্ছে আমাদের রাজা। জীবনী শক্তি ক্ষয়শীল ও ধ্বংসশীল, কিন্তু আত্মা অমর ও অবিনশ্বর। আমাদের জীবনী শক্তিটা ভাইটাল ফোর্স। দেখেন আপনি এখন বয়স্ক, আপনার অনেক যৌবন আছে, অনেক আপনি যেটা ইচ্ছে এটা কাজ করতে পারেন। আস্তে আস্তে যখন বৃদ্ধ হয়ে যাবেন, আপনার পাওয়ার কমে আসতেছে, মানে ভাইটালিটি কমে আসতেছে, আপনার জীবনী শক্তির পাওয়ারটা কমে আসতেছে। তাহলে আমার ভাইটাল ফোর্সটা আমার বডির উপরে, আমার ম্যাটেরিয়ালিজমের উপরে, আমার যে বস্তুটা জড় দেহটা যেমন শক্তিশালী হয়, এটার উপর বেস করে আমার ভাইটাল ফোর্সটা ওয়ার্কিং করে এবং সিমিলারিটি করে। তাহলে আমাদের ভাইটাল ফোর্স আমাদের ধ্বংসশীল, ধ্বংস হয়ে যায় এবং আত্মা কখনোই ধ্বংস হয় না। আত্মা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে রক্তে অক্সিজেন সরবরাহ করে। আত্মা কি করে? শ্বাস প্রশ্বাসের মাধ্যমে তার কাজ হচ্ছে রক্তের মধ্যে অক্সিজেন প্রদান করে, কারণ না করতে পারলে আমরা মারা যাবো। এটি হচ্ছে মেইন কাজ। তাহলে আমাদের জীবনী শক্তিকে জীবন্ত রাখে, রক্ত সরবরাহ করে আমাদের জীবনী শক্তিকে জীবন্ত রাখে। তাহলে জীবনী শক্তি সম্পূর্ণরূপে আত্মার অধীনে। জীবনী শক্তিটা আত্মার অধীনে। আত্মা কি করে? তাকে অক্সিজেন এবং রক্ত সরবরাহ করে তাকে বাঁচিয়ে রাখে। জীবন্ত মানবদের জীবনী শক্তি পুরোপুরি আত্মার গুণে গুণান্বিত হয়ে থাকে। এই দুই সত্তার মধ্যে বাস্তবে কোনো প্রভেদ ব্যাখ্যা করা সম্ভব না, কারণ কাউকে দেখা যায় না, কোনোভাবে তাকে আপনি আইডেন্টিফিকেশন করতে পারবেন না। কিন্তু আমরা বুঝতে পারি, আমার অসুস্থ হলে যখন আমি একবারে মেন্টাল স্টেট গুলো একবার লো হয়ে যায়, একবার হাই হয়ে যায়, তখন আমি বুঝতে পারি আমার ভাইটাল ফোর্সটা কেমন, উইক নাকি স্ট্রং। এটার উপর বেস করে আমরা মেডিসিন পটেন্সি গুলো আমরা সিলেকশন করে থাকি। ভাইটাল ফোর্সের আরেকটা নাম, যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন আদম সন্তানের যখন রুহু বা নাফস রয়েছে, এটি অপর সঙ্গে সম্পৃক্ত। রুহু দ্বারা শ্বাস প্রশ্বাস ও নড়াচড়া কাজ সাধিত হয় এবং নাফস অনুভূতি এবং বুঝ শক্তি উৎস হয়। নিদ্রাকালে নাফস হরণ করা হয়, মানে নিদ্রাকাল আমরা যখন ঘুমাই তখন আমাদের রুহটা, আমরা জানি আমাদের রুহটা তখন আমাদের ভাইটাল ফোর্স কাজ করতে থাকে। রুহটা না আমাদের কি হয়, আমরা যত জানি রুহটা ষষ্ঠের আদেশে ওখানে চলে যায়। যখন আবার আমরা জাগ্রত হই, তখন আমরা সাথে সাথে আমাদের রুহটা আমাদের মধ্যে
চলে আসে। এই ছিল আমাদের 10 নম্বরের ভাইটাল ফোর্স সংক্রান্ত কাহিনী। ভাইটাল ফোর্সটা কি, সে কি নিজেই পুরো বডির মধ্যে অ্যাক্টিভিটি করে, না এটা অন্য কেউ তার জন্য দায়ী? ভাইটাল ফোর্স কি আমরা মারা গেলে কি ভাইটাল ফোর্স থাকবে, না ভাইটাল ফোর্সটা কোথায় যায়, কি করে? এখন 11 নম্বর সূত্রে আমরা শিখব ডিজিজ এন্ড ম্যানিফেস্টেশন, যে ভাইটাল ফোর্স ইন দ্য ডিজিজ স্টেজ। রোগ আক্রান্ত হলে ভাইটাল ফোর্স কি করে, ভাইটাল ফোর্স কিভাবে কাজ করে, এটা আমরা আজকের আলোচনা থেকে আমরা শিখব ভাইটাল ফোর্সটা কিভাবে কাজ করতে পারে। স্লাইডটা কি দেখা যায়? হ্যালো, দেলার স্যার। হ্যালো, জি, কি হলো? আপনার ওখানে কি নেট প্রবলেম? আমাদের নেট বৃষ্টি, বিদ্যুৎ তো কয়েকদিন ধরে বৃষ্টি আছে, এবং বিদ্যুৎ ছাড়া আমি কিন্তু এইভাবে ক্লাস করাচ্ছি, মোবাইল ডাটা দিয়ে ক্লাস করাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি কন্টিনিউ করুন। খুব সমস্যা আমাদের ঠিক আছে, আমি সব জায়গায় কম বেশি সমস্যা হচ্ছে। জি জি যখন তাহলে আমার আলোচনা তো অলরেডি একটু মিসিং হয়ে গেছে। ঠিক আছে, 11 নম্বর এপ্রিল আমরা শিখবো রুল অফ ভাইটাল ফোর্স ইন ডিজিজ স্টেট। আমরা কিভাবে ভাইটাল ফোর্সটা রোগ আক্রান্ত হলে কিভাবে কাজ করে, এই জিনিসটা আমরা শিখবো। প্রথম বলা আছে 11 নম্বর এপ্রিল বলছে, হয় এন এ পারসন ফলস ইল, যখন কোনো ব্যক্তি অসুস্থ হয়, ইট ইজ অনলি দ্য স্পিরিচুয়াল সেলফ অ্যাক্টিং অটোমেটিক ভাইটাল ফোর্স। ভাইটাল ফোর্স কি করে নিজেই সে অ্যাক্টিভ হয়ে যায়, অটোমেটিকলি তার সেন্সিটিভ নিজে নিজে অ্যাক্টিভ হয়ে যায়, এবং এভরি হোয়ার প্রেজেন্ট ইন হিজ অর্গানিজম that is the primarily drainage by the dynamic influence upon of it morbic agent। বলছে কি, সে সব জায়গায় সে সচেতন হয়ে যায়, এবং প্রাথমিকভাবে সে রোগটাকে তাড়াই দেওয়ার জন্য চেষ্টা করে। ডাইনামিক ইনফ্লুয়েন্স, তার যে ক্ষমতা ডাইনামিক, হেনিম্যান এটাকে ডাইনামিক হিসাবে আখ্যায়িত করেছেন, কিন্তু আমাদের অ্যালোপ্যাথি ডাক্তাররা এটাকে ম্যাটেরিয়াল পিকেন্স হিসাবে উল্লেখিত করছেন। ম্যাটেরিয়াল পিকেন্স এবং ডাইনামিকটা আমি আলোচনা করবো একটু পরে, যে ম্যাটেরিয়াল পিকেন্সটা কি এবং ডাইনামিক ইনফ্লুয়েন্সটা কি। তাহলে ডাইনামিক ইনফ্লুয়েন্সের কারণে তার মরবিক, হ্যাঁ, মরবিক হচ্ছে আমাদের রোগ আকার, ডিজিজ স্টেটকে মরবিক বলা হয়। এজেন্ট ইনিমিক্যাল টু লাইফ, প্রাইমারিলি কি করে আমাদের যে ভাইটাল ফোর্স তাকে তাড়াই দেওয়ার জন্য অনেক চেষ্টা করে, যখন সে ব্যর্থ হয়, ইট ইজ অনলি দ্য ভাইটাল ফোর্স ড্রেনেজ টু সাজ এ অ্যাবনর্মাল স্টেট। যখন ভাইটাল ফোর্স রাখতে পারে অস্বাভাবিক কিছু দেখা দেয়,
that can furnish the organism which is the disagreeable sensation and in decline it to the irregular process which is called the disease. তখন আমাদের জন্য অ্যাবনরমালিটি দেখা দেয়, তখনই আমাদের শরীরের মধ্যে রোগ জীবাণু দেখা দেয়, তখন আমরা এখন তাকে রোগ বলি। এর আগে কিন্তু ভাইটালপুর চেষ্টা করছিল যাতে আমাকে রোগটাকে তাড়াই দিতে পারে, যখনই সে তাড়াইতে পারে নাই তখনই আমাদের শরীরে বিভিন্ন সাইন সিম্পটম দেখা দেয়, তখন আমরা তাকে রোগ বলে থাকি। ফর এ সাচ পাওয়ার ইজ ইনভিজিবল, যে শক্তিটা আমরা দেখতে পাই না, যে শক্তির কারণে রোগটা দেখা গেল, এই শক্তিটা আমরা দেখতে পাই না। ইন ইটসেলফ এন্ড অনলি কগনিজেবল, আমরা তাদেরকে চিনতে পারি বাই ইট ইজ ইফেক্ট অন ইজ দ্য অর্গানিজম, আমরা তাকে আইডেন্টিফাই করতে পারি তার যে আমাদের শরীরের মধ্যে ইফেক্ট হলো, আমাদের শরীরে বিভিন্ন সাইন সিম্পটম দেখা দিল, তখন আমরা তাকে চিনতে পারি। ইটস মরবিড ড্রেনেজ অনলি মেক্স ইটসেলফ নোন অ্যাজ বাই দ্য ম্যানিফেস্টেশন। এটা রোগের উৎপত্তি, এটা বলছে যে আমাদের প্রাথমিক যে রোগের উচ্ছ্বাস, এটা একটা আমরা চিনতে পারি, রোগের উচ্ছ্বাস হিসাবে চিনতে পারি। দ্য সেন্সেশন এন্ড ফাংশন, আমাদের যে অনুভূতি এবং যে আমাদের কার্যকলাপ দেখে আমরা বুঝতে পারি আমার শরীরের মধ্যে কোনো না কোনো জীবাণু জাম আমাদের শরীরে ইন্টারিং করেছে, এবং আমরা তখন ফিজিশিয়ানের কাছে যাই এবং ট্রিটমেন্ট করে দেয়। তখন কি বলেছে, এক্সপোজ টু দ্য সেন্স অফ দ্য অবজার্ভ এন্ড ফিজিশিয়ান, ফিজিশিয়ানের কাছে আমরা আমার অবজারভেশন গুলাকে আমরা ব্যাখ্যায়িত করি এবং ফিজিশিয়ান অবজার্ভ গুলা দেখে দ্যাট ইট ইজ বাই মরবিড সিম্পটম and is no otherwise way cannot make itself known। অন্যভাবে আমরা তাকে আর কোনো মেইনটেনেন্স করতে পারবো না, তাকে আমরা রেকটিফাই করতে পারবো না, আমরা ফিজিশিয়ানের মাধ্যমে আমাদেরকে করতে হবে। তাহলে আমরা ডিজিজ এই রোগটা বলছে আমাদেরকে, আমাদের বেদিটা যে আমাদের রোগটা হয় একটা অদৃশ্য রোগ শক্তি, প্রথম ভাইটাল ফোর্সটা ট্রাইং করতে থাকে, যখনই তাই সে ট্রাইং করে আর কোনো কাজ করতে পারে না, তখন আমাদেরকে রোগে পরিণত হয়, বিভিন্ন সাইন সিম্পটম দিয়ে আমাদের রোগটাকে আমরা প্রকাশ করি। এখন এই জায়গায় নিচে বলছে ম্যাটেরিয়াল পিকেন্স, ম্যাটেরিয়াল পিকেন্স মানে বস্তু বুঝাইছে, বস্তুগত ব্যাধি। আমাদের অল এলোপ্যাথ ডাক্তার এবং বিভিন্ন পেথি ডাক্তারগণ বলতেছেন যে যখন প্যাথোলজি ধরা পড়ে যে তার লিভার অ্যাবসেস হয়েছে, তার কিডনির নেফ্রোসিস হয়েছে, কিডনি স্টোন হয়েছে, গল স্টোন হয়েছে, এগুলো যখন ধরা পড়ে তখন তাদেরকে আমরা বলে থাকি রোগ বলে থাকে, এটাকে বলা হয় ম্যাটেরিয়াল পিকেন্স। এটা আমাদের অ্যালোপ্যাথি ডাক্তাররা এটাকে আখ্যায়িত করে থাকেন যে রোগের ফল, কিন্তু তারা এইটাকেই ট্রিটমেন্ট করে, রোগের ফলের ট্রিটমেন্ট করে। আমরা আরেকটু পরে দেখবো আমাদের রোগের বাড়ি ফলটা কি। আর আমাদের মহাত্মা হেনিম্যান বলছেন এটাকে ডাইনামিক হিসাবে সে আখ্যায়িত করেছেন, যে কাজটা আমাদেরকে করে তাকে ডাইনামিক হিসাবে কেন তুলনা করলেন, একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। নেক্সট স্লাইডে আমি যাই। দেখেন এই যে আমাদের চন্দ্র, আমাদের চাঁদটা দেখা যায়, চাঁদ পৃথিবীর, আমাদের যে পৃথিবীর যে গোপন রহস্য, অদৃশ্য শক্তির প্রভাবে 800 দিন কয়েক ঘন্টা চন্দ্রকে তার চতুর্দিকে প্রদক্ষিণ করায়। তাহলে আমাদের যে পৃথিবী ঘুরে আসে আমাদের সময় লাগে 800 দিন কয়েক ঘন্টা চন্দ্রকে তার চতুর্দিকে প্রদক্ষিণ করে, পৃথিবী প্রদক্ষিণ করে, এবং চন্দ্র পর্যায়ক্রমে নির্দিষ্ট সময়ে অমাবস্যা পূর্ণিমা হয়। আবার আমাদের উত্তর অঞ্চলে জোয়ার সৃষ্টি হয় এবং বাটা সৃষ্টি হয়। এই দুইটা জিনিস দেখেন, এই চন্দ্রের প্রভাবে এই জিনিসগুলো গঠিত হয়ে থাকে। তাহলে তাদেরকে কে কন্ট্রোল করে? কোথাও কোনো সূক্ষ্ম এমন তো নাই যে উনার ডিউটি টিপ দিলে হয়ে গেল, এমন কিন্তু না।
তাহলে আমাদের কি হচ্ছে, এটা একটা গোপন অদৃশ্য শক্তি আছে, এই শক্তির প্রভাবে এই কাজগুলা সম্পূর্ণ হচ্ছে। আবার এই জায়গায় দেখেন, এই যে জোয়ার ভাটা, এখন দেখেন ম্যাগনেট, একটা ম্যাগনেট কিভাবে তার লোহাকে ইস্পাতকে আকর্ষণ করে নিয়ে আসে, এটা কেমন শক্তি, এই শক্তিটা আমরা দেখতেও পাই না, ম্যানুয়ালি কেউ কাজ করে না, এবং তাকে আমরা কোনো অনুভব করতে পারি সে টেনে নিয়ে আসতেছে, কোনো যান্ত্রিক শক্তি নাই, কোনো ইলেকট্রনিক শক্তি নাই, কোনো শক্তি ছাড়াই ম্যাগনেট গুলা কাজ করে। তাহলে এই যে একটা অদৃশ্য গোপনীয় শক্তি একটা অনুভব করতে পারি, কিন্তু আমাদের মধ্যেও, আমাদের ভাইটাল ফোর্সের মধ্যেও এমন একটা শক্তি কাজ করে যেটা আমরা দেখতে পাই না, কিন্তু অদৃশ্যকে আমরা বিশ্বাস করে তখন আমাদেরকে এই ট্রিটমেন্ট করা করতে হয়। কিন্তু অ্যালোপ্যাথিরা তারা কি করতেছে, রেজাল্ট বাদি ফল, এই অদৃশ্য শক্তিকে বিশ্বাস না করে তারা রেজাল্ট, যখন প্যাথোলজি যখন তারা পায় তখনই বলে তার এই সমস্যা হয়েছে, তখনই তার এই রেক্টিফাই করতে হবে, তখন তারকে ট্রিটমেন্ট করে। কিন্তু আমরা এর আগেই, আমরা যখন তার লক্ষণগুলো কিভাবে প্রকাশ করে, তখন আমরা লক্ষণগুলোকে বেস করে আমরা সিমিলিনাম করতে পারি। লক্ষণগুলোকে কিভাবে বেস করি দেখেন, আমরা একটা এক্সাম্পল, আরেকটা এক্সাম্পল দেই। আমরা জানি পদার্থের বিষক্রিয়ায় মানুষ পীড়িত হয়, যে কোনো পদার্থের বিষক্রিয়ায় মানুষ পীড়িত হয়। যে কোনো আপনি একটা খারাপ খাবার খাইলেন, এটা ফুড পয়জনিং হলো, এটার বিষক্রিয়া আপনার ডায়রিয়া হলো, কিন্তু আমরা অ্যালোপ্যাথিরা কি করবে, ডায়রিয়ার ওষুধ দিবে, অথবা আপনাকে গ্যাস্ট্রিকের সাথে গ্যাস্ট্রিকের ওষুধ দিবে, মানে ডায়রিয়া প্লাস ভমিটিং হচ্ছে, গ্যাস্ট্রিকের ওষুধ দিবে, স্যালাইন দিবে। কিন্তু কেন হলো, পদার্থের বিষক্রিয়ার জন্য হলো। কিন্তু তারা কি করলো, বাদি তার যে রেজাল্টটা আসলো ভমিটিং প্লাস ডায়রিয়া, এইটার তারা মেডিসিন দিল, কিন্তু আসলেই তো সেটা পীড়ার কারণ নয়। বেদির অদৃশ্য শক্তির প্রভাবে মানুষ পীড়িত হয়, বেদিটার যে অদৃশ্য শক্তি আছে এটার প্রভাবে আমরা অসুস্থ হয়ে থাকি। বেদির অদৃশ্য ক্রিয়া শক্তির প্রভাবে সর্বপ্রথম মানুষের অদৃশ্য জীবনী শক্তি সংক্রমিত হয়। বলে বেদির অদৃশ্য ক্রিয়াশীল প্রভাবে সর্বপ্রথম মানুষের অদৃশ্য জীবনী শক্তিতে প্রভাবিত হয়। তাহলে বেদির যে জীবনী শক্তিটা আছে এইটার প্রভাবেই আমাদের যে জীবনী শক্তি রূপ, হ্যাঁ, আমাদের জীবনী শক্তির উপরে সে প্রথম কি করে সংক্রামিত করে, অ্যাটাক করে। আমি এটা আবার একবার ক্লিয়ার করি আপনাদেরকে, বেদির অদৃশ্য শক্তির প্রভাবে, মানে রূপের যে অদৃশ্য শক্তির প্রভাব আমরা রূপ হলে দেখতে পাই না, পরে তার বাদী ফল হলে আমরা দেখি আলাদা জিনিস, তার বিভিন্ন সাইন সিমটম পরে শুরু করে পরের জিনিস। কিন্তু বেদির অদৃশ্য যে শক্তির প্রভাবে আমরা অসুস্থ হই। বেদির অদৃশ্য শক্তির ক্রিয়াশীল প্রভাব সর্বপ্রথম মানুষের অদৃশ্য জীবনী শক্তিতে সংক্রামিত হয়, এইটার বাদী ফলটা আমাদের জীবনী শক্তিতে সংক্রামিত হয়। এখন প্রশ্ন হলো, তারপরে প্রশ্ন কি হলো, আমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে, অদৃশ্য জীবনী শক্তি নাকি অদৃশ্য বেদী শক্তি আমাদের লক্ষণগুলাকে প্রকাশ করে, আমাদের শরীরের মধ্যে রোগ লক্ষণগুলা কে প্রকাশ করে, বেদী শক্তি প্রকাশ করে না জীবনী শক্তি প্রকাশ করে, এটা আমাদেরকে দেখতে হবে, খুঁজে বের করতে হবে। আমাদের যদি এটা সলভ বের করতে হয় কে দায়ী, আমাদের কি লক্ষণগুলাকে প্রকাশ করে, আমার পেটে ব্যথা, আমার বুকে ব্যথা, আমার বমি বমি ভাব, এটার জন্য এটা কি আমার ভাইটাল ফোর্স প্রকাশ করে, না আমার ডিজিজ পাওয়ার, আমার রোগ শক্তি, বেদি শক্তি আমার প্রকাশ করে।
আপনারা নিশ্চয়ই বলবেন যে বেদি শক্তি রূপ বাইরের যে শক্তিটা আক্রমণ সেই প্রকাশ করে, আসলে কিন্তু না। আমাদের ভাইটাল ফোর্স সে তার সিমিলিমাম জিনিসটাকে প্রকাশ করে থাকে। ধরুন এক রাজা এক দেশে আছে, এই রাজার অনুপস্থিত রাজাকে যদি কেউ আক্রমণ করতে হয়, রাজার কোনো কিছু দখল করতে হয়, রাজার নলেজ অবশ্যই থাকবে, রাজার উপর প্রভাবিত করে আমাদেরকে দখল করতে হবে। বলে ভাইটাল ফোর্সটা যদি আমার শরীরের মধ্যে রাজা যদি হয় ভাইটাল ফোর্স, তাহলে কেউ যদি আমার মধ্যে আক্রমণ করতে চায় তাহলে আমাকে জানিয়ে সে আক্রমণ করতে হবে। তাহলে আমাদের শরীরের রাজাকে আক্রমণ করতে হলে আমাকে জানাতে হবে। তাহলে যে ভাইটাল আমাদের যে রোগ শক্তি যে আক্রমণ করতেছে, কাকে আক্রমণ করতেছে? ভাইটাল ফোর্সকে আক্রমণ করতেছে। ভাইটাল ফোর্সকে জানাচ্ছে, রাজাকে জানাচ্ছে যে তোমার এই জায়গায় আমি দখল করব, এই জায়গায় আমি আক্রমণ করব, এটা আমাকে জানাচ্ছে। তো দেহ নামক রাজার শাসকটাই হচ্ছে জীবনী শক্তি। এ রাজার রাজ্যকে প্রভাবিত না করে কারো সাধ্য সেখানে নেই দখল করার। বুঝলে, রোগের অদৃশ্য ক্রিয়াশীলের প্রভাবে দেহের রাজার উপর সংক্রামিত হয়। জীবনী শক্তি তার শত্রুর অনুরূপ ক্রিয়া প্রকাশ করে। জীবনী শক্তি কি করে? অনুরূপ ক্রিয়াটা, সেম ক্রিয়াটা প্রকাশ করে দেয় শরীরের মধ্যে। দেখেন কিভাবে প্রকাশ করে। ধরুন লোহদণ্ড যখন চুম্বক শক্তি দ্বারা সংক্রামিত হয়, একটা এই যে আমি যে চুম্বকের ছবি দিয়ে রেখেছি, একটা লোহা অথবা ইস্পাত কি করে একটা চুম্বক কি করে তার আকর্ষণ করে তার দিকে নিয়ে আসে। তাই আমাদের জীবনী শক্তি যখন প্রীত হলে রূপ শক্তির ন্যায় ক্রিয়া করে, রূপ শক্তির ন্যায় যখন আমাদের জীবন শক্তি প্রীতি হয়, চুম্বকের ন্যায় রূপ শক্তির ন্যায় কি করে সে ক্রিয়াকলাপ করে। এই সেম স্বভাবটাই সে মানুষের মধ্যে প্রভাবিত করে, প্রকাশ করে জীবন শক্তির উপর। এই স্বভাবটি জীবন শক্তি সহজাত অন্যতম বৈশিষ্ট্য করে দেয়। তাহলে জীবন শক্তি পীড়িত হলে অবিকল আমরা সেম লক্ষণগুলা আমাদের ভাইটাল ফোর্সের মাধ্যমে আমাদের বডিতে প্রকাশ করে, তখন আমরা সিমিলিমাম ওষুধকে ফাইন্ড আউট করে আমরা তখন মেডিসিন গুলা দিয়ে রোগীকে আরোগ্য করে থাকি, রোগীকে আরোগ্য করে থাকি। এই দর্শনগুলা আমাদের খুব ইম্পর্টেন্ট, আমাদেরকে বোঝার ক্ষেত্রে, আমাদের জীবনে চলার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট কাজ করবে। যে ভাইটাল ফোর্স আমাদের রোগের জন্য দায়ী না, আমাদের অশুভ শক্তি আমাদের ভাইটাল রোগকে প্রভাবিত করে, আমাদের বডিকে প্রভাবিত করে কে? হেনিম্যান তাই বলছেন যে আমাদের ডাইনামিক থিওরিগুলাকে আমাদের গভীরভাবে মূল্যায়ন করতে হবে, গভীরভাবে আমাদেরকে ব্যবহার করতে হবে। তাই আমাদেরকে দেখেন এই জায়গায় আমরা এই যে লোহদণ্ড প্লাস আমরা এই জায়গায় ম্যাগনেট কি দিয়ে রাখছি, তার আকর্ষণ করে কি হচ্ছে নিয়ে আসতেছে, এবং সেম চুম্বক গুলা কি হচ্ছে এই যে লোহাকে আকর্ষণ করে ধরে রাখলে একটু পরে তার মধ্যে চুম্বক তত্ত্ব ভাব চলে আসতেছে এবং এইটা ম্যাগনেটিজম হয়ে যাচ্ছে, আর তাকে চুম্বকটা কি করতেছে? আকর্ষণ করতেছে না। এক সময় তাকে আকর্ষণ করেছিল, কিন্তু এক পর্যায়ে তার সংস্পর্শে থাকার ফলে আর তাকে আকর্ষণ করতেছে না, তার মধ্যে ম্যাগনেটিজম তৈরি হয়ে গেছে, চুম্বক তত্ত্ব তৈরি হয়ে গেছে, তাকে আর আকর্ষণ করতেছে না। সেম দেখেন এই জায়গায় মিজেলস হয়েছে একটা বাবুটার, এই বাবুর মিজেলস হওয়ার কারণে আদার্স বাবুগুলা কি হচ্ছে ম্যাগনেটিজমের মতো কাজ করে তাদের মধ্যে সংক্রামক হয়ে যাচ্ছে, তাদেরকে আকর্ষণ করতেছে এবং আকর্ষণ করার পরে এই সংক্রামিত এভাবে হয়ে যাচ্ছে। তাহলে আমাদের রোগগুলা অন্যান্য শরীরে যে আমাদের স্কিন ডিজিজ বলেন, বিভিন্ন ডিজিজ কিভাবে হয়? চুম্বকের ন্যায় আমাদের অন্যদের মধ্যে আমরা প্রভাবিত করে,
অনেক সময় আপনাকে পাশে থাকলে হবে, তার কাপড় চোপড় ব্যবহার করতে হবে না, তার কাপড় চোপড় ধরতে হবে না। চুম্বক আওতাধীন থাকলে, তার ক্ষমতার মধ্যে থাকলে সে তাদেরকে আকর্ষণ করে নিয়ে আসে। সেম ভাবে এই এই যে মিজেলস হলে ভাইটাল ফোর্স, তার ডিজিজ ফোর্সটা তাকে আকর্ষণ করে সেম তাদের মাধ্যমে রোগ জীবাণু ছড়িয়ে দেয়। স্পর্শ করার কোনো প্রয়োজন নাই। আমরা দেখেছি চিকেন পক্স হলে, এই জায়গায় হলে আশেপাশে পরিবেশে অনেকেরই চিকেন পক্স দেখা যায়, মিজেলস দেখা যায়। এটা আমাদের সেম চুম্বকের মতো, চুম্বক দণ্ডের মতো, লোহদণ্ডের মতো আকর্ষণ করার কারণে এই সমস্যাগুলা আমরা দেখতে পাই। এই জায়গায় দেখেন, ভাইটাল ফোর্স ইজ deranged by the dynamic influence of a morbic agent inimically to the life. এই যে মেইন মরবিফিক হচ্ছে ডিজিজ কজিং। কারণটা কি? এই মরবিকটা হচ্ছে বাইরে একটা এজেন্ট ঢুকে এটাকে আমাদের কারণ হিসেবে আখ্যায়িত করেছে ইনমিক্যালি টু লাইফ, আমাদের লাইফের জন্য একটা শত্রু হিসেবে, বাবাবন্য হিসেবে আমরা বডির মধ্যে আমরা তাদেরকে দেখা পাই। তার ইনফ্লুয়েন্সে, তার শক্তিতে, ইনফ্লুয়েন্সে আমাদের ডাইনামিক হিসাবে কাজ করে। এজন্য হ্যানিম্যান তাকে ডাইনামিক হিসাবে আখ্যায়িত করেন, যে আমাদের যে ভাইটাল ফোর্সটাকে, যে শক্তিটা কাজ করে, সেটা ডাইনামিক হিসাবে আমরা আখ্যায়িত করেছেন। তো আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের ভারত থেকে আজকে প্রোগ্রামে দেখলাম আমরা 21 থেকে 24 আমাদের অ্যাফোরিজম দিয়েছে। আমরা একটু বিস্তারিত আলোচনা করার কারণে আমরা একটু গ্যাপে পড়ে গেছি এবং আপনাদেরকে মাঝখানে প্রশ্ন করছিলাম, তাই আপনারা ভালোভাবে উত্তর দিতে পারছেন না, অনেকে হয়তো উত্তরে দিচ্ছেন না, মোবাইল মিউটেড করে রাখছেন। সেই ক্ষেত্রে আমরা একটু পিছিয়ে আছি। আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা কন্টিনিউ একটা 2-3টা করে পড়ার জন্য চেষ্টা করব। তো আমি আজকে বৈদ্যুতিক গোলযোগের কারণে আমাদের এই জায়গায় ইলেকট্রিক এরিয়া খুব সমস্যা হচ্ছে, নেটের সমস্যা হচ্ছে। অলরেডি এই জায়গায় কোনো বিদ্যুৎ নেই, অন্ধকারের মধ্যে ক্লাস করাচ্ছি। সে আজকে আর দীর্ঘায়িত করবো না, ক্লাস এই জায়গায় সমাপ্ত করব। যদি কারো কোনো প্রশ্ন থাকে একটু করুন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।